আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখো অষ্টম শ্রেণীর নাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 এর প্রস্তুতি। বিষয় হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা, পৃষ্ঠা 1 থেকে 77। নমুনা প্রশ্ন 06/07/2024। তোমাদের অষ্টম শ্রেণীর 6 তারিখে স্বাস্থ্য ও সুরক্ষা এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এখানে তোমাদের বইয়ের 1, 2, 3, 4 এই 4টি অধ্যায় সম্পন্ন হবে এই পৃষ্ঠা 1 থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত। তো এখানে আমি একটি নমুনা প্রশ্ন সাজিয়েছি। তোমাদের পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেটা তোমরা প্রথম পরীক্ষা দিয়ে আশা করি বুঝতে পেরেছো। এখানে তবু একটি নমুনা প্রশ্ন সাজিয়েছি, এই আঙ্গিকে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের পড়াশোনা অনেকটাই এগিয়ে থাকবে। তাহলে চলো শুরু করি। এখানে দেখো প্রথম অধ্যায় আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। এখানে প্রথমে দিয়ে হয়েছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে স্বাস্থ্য কি। এখানে উত্তরটি হচ্ছে স্বাস্থ্য হলো শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার একটি সম্পূর্ণ অবস্থা, শুধুমাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নয়। তাহলে এইটি হলো স্বাস্থ্য। 2 নম্বরে দেখো এখানে রয়েছে ওয়েলবিং কাকে বলে। এর উত্তর হচ্ছে যখন আমরা শরীর, মন ও পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকি তখনই আমরা সম্পূর্ণভাবে ভালো থাকি। এই ভালো থাকাকে ইংরেজিতে ওয়েলবিং বলা হয়। তাহলে আশা করি তোমরা ওয়েলবিং কাকে বলে এটাও বুঝতে পেরেছ। আর 3 নম্বর প্রশ্ন আছে দেখো সুস্বাস্থ্য চর্চায় করণীয় কাজ কি ব্যাখ্যা করো। তাহলে সুস্বাস্থ্য রক্ষায় করণীয় কাজটা কি সেটি এবার ব্যাখ্যা করতে হবে। তো এটি ব্যাখ্যা করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। এবং তোমাদের পড়াশোনা রিলেটেড সকল আপডেট পেতে তোমরা অবশ্যই আমাদের এডুকেশন ফেভারের এই যে একটি ফেসবুক গ্রুপ রয়েছে, এই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করে নিবা। এখানে তোমরা সকল আপডেট পেয়ে যাবা। এই গ্রুপের লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন করে নিবা। এবং তোমাদের জন্য একটি নির্দেশনা, তোমরা সবাই দেখেছো যে তোমাদের প্রথম পরীক্ষার কোশ্চেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, সেই কারণে এখানে একটি মূল্যায়ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তোমাদের এই প্রশ্ন আর ভাইরাল না হতে পারে। তো এটা সবাই মাথায় রেখো যে তোমাদের প্রশ্ন আর ভাইরাল হবে না বা প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা নাই। তো তোমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে, তা নাহলে তোমাদের পরীক্ষায় অনেক সমস্যা হতে পারে। তো এই মূল্যায়ন এই নমুনাটি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো বাসায়, তাহলে আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তাহলে চলো দেখি। এখানে দেখো সুস্বাস্থ্য চর্চায় করণীয় কাজ। সুস্বাস্থ্য গড়ে তোলা একদিনে সম্ভব নয়। সুস্বাস্থ্য শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতার সাথে সম্পর্কিত। আমাদের দৈনন্দিন কাজগুলো শরীর, মন, সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে। এভাবে শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় কাজ। তাহলে সুস্বাস্থ্য চর্চায় এখানে 3টা দিক ফলো রাখতে হবে, সেটা হচ্ছে সুস্বাস্থ্য হচ্ছে শারীরিক, সামাজিক এবং হচ্ছে মানসিক, এই 3টির উপর নির্ভর করবে। তাহলে এই 3টি যখন তোমাদের বজায় থাকবে তখনই তোমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে বা সুস্বাস্থ্য চর্চা তোমাদের পারফেক্ট হবে। তাহলে এই 3টি বিষয় এখানে লেখা হয়েছে, আমি সম্পূর্ণটি পড়ে দেব না, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে দেখে নিবা। স্ক্রিনশট দিয়ে রেখে দাও, তোমরা সেটা পরে দেখে নিবা। আগে সম্পূর্ণ কোশ্চেন এবং অ্যান্সারটি দেখো। এখানে দেখো এটা হচ্ছে শারীরিক স্বাস্থ্য রক্ষায় করণীয় কাজ। এবার এখানে রয়েছে দেখো সামাজিক সুরক্ষায় করণীয় কাজ। এটা তোমরা সুন্দরভাবে রিডিং পড়ে নিবা, কি কি পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলো সুন্দরভাবে খাতায় নোট করে নিবা অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দেবা। তারপরে আছে দেখো মানসিক স্বাস্থ্য রক্ষায় করণীয় কাজ। তাহলে এই শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতায় করণীয় কাজগুলো সম্পূর্ণ করলেই একজন ব্যক্তি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবে। তাহলে এগুলো সুন্দরভাবে তোমরা নোট করে বাসায় পড়াশোনা করবা। এর পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন 4 এখানে রয়েছে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস। তাহলে ভালো থাকার জন্য সহায়ক যে কাজ রয়েছে এবং অভ্যাস রয়েছে তা দেখতে হবে। এখানে দেখো প্রয়োজনীয় সামগ্রী হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা, কলম, পেন্সিল এবং তোমাদের এই কাজের ধারা হবে কি,
তোমাদের কাজের ধারা হবে পূর্বের সেশনে করা কাজগুলো আবার দেখে নাও। পূর্বের দুটি সেশনের ছক দুটি থেকে ইতিবাচক ভালো থাকার জন্য সহায়ক অভ্যাস ও কাজগুলোর একটি তালিকা করে নিচের ছকটি পূরণ করো এবং নিচের দেওয়া নমুনা উত্তরে সাহায্য নাও। তাহলে ভালো থাকার জন্য সহায়ক কাজগুলো হবে কি, এই যে এখানে দেখো ভালো থাকার জন্য সহায়ক এই কাজগুলো সবারকেই করতে হবে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিবা। প্রথমে দেখো, ভোরে ঘুম থেকে ওঠা এবং বেশি রাত না জাগা, নিয়মিত ব্রাশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাইরের খোলা ও অস্বাস্থ্যকর খাবার না খাওয়া, নিয়মিত পড়াশোনা করা, সহপাঠীর সাথে সুসম্পর্ক রাখা, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো, ভাই বোনদের সাথে মিলেমিশে থাকা, পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া, খেলাধুলা করা, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করা, সৃজনশীল কাজ করা, দীর্ঘ সময় টিভি না দেখা ও মোবাইল গেমস না খেলা, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা, স্কুল ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখা। তাহলে এগুলো হচ্ছে ভালো থাকার জন্য সহায়ক কাজ এবং অভ্যাস। এই পয়েন্টগুলো তোমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবা। আর 5 নম্বরে দেখো, 5 নম্বর প্রশ্নটা হচ্ছে নিজের জন্য সুস্বাস্থ্য চর্চার পরিকল্পনা তৈরি করো। তাহলে কিভাবে সুস্বাস্থ্য চর্চা করা যাবে তার একটি পরিকল্পনা এখানে তৈরি করতে বলতে পারে তোমাদের। এটি দেখো, এটি তোমাদের বইতে সুন্দরভাবে দেওয়া রয়েছে। মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য। তাহলে এই তিনটি বজায় রাখলে তবেই সুস্বাস্থ্যের চর্চা করা হবে। এখানে দেখো প্রয়োজনীয় সামগ্রী হচ্ছে কি, স্বাস্থ্য সুরক্ষা বই, খাতা কলম পেন্সিল। কাজের ধারা হবে এখানে ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাস ছকে যে কাজগুলো লিখেছে তা শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য এর সমন্বিত ধারাকে কাজে লাগিয়ে পাঠ্যপুস্তকের আমার ভালো থাকা ছবি নিজের জন্য সুস্বাস্থ্য চর্চার একটি পরিকল্পনা তৈরি করা, প্রয়োজনীয় শিক্ষক এবং নিম্নোক্ত উত্তরের সহায়তা নাও। তাহলে এই উত্তরটি তোমরা দেখতে পারো, নমুনা উত্তরটি দেখলেই হয়ে যাবে। এখানে দেখো মানসিক স্বাস্থ্য রক্ষার মধ্যে আছে ভোরে ঘুম থেকে ওঠা ও বেশি রাত না জাগা, গল্পের বই পড়া, পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো, ভাই বোনদের সাথে খেলাধুলা করা, সৃজনশীল কাজ করা। এবার শারীরিক স্বাস্থ্যের মধ্যে রয়েছে নিয়মিত ব্রাশ করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাইরের খোলা ও অস্বাস্থ্যকর খাবার না খাওয়া, পুষ্টিকর ও সুষম খাবার খাওয়া, খেলাধুলা করা, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করা, স্কুল ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখা। এবার সামাজিক স্বাস্থ্য রক্ষার এখানে রয়েছে সহপাঠীর সাথে সুসম্পর্ক রাখা, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। তাহলে এগুলো হলো তোমাদের, এই চর্চাগুলোর মাধ্যমে তোমরা সুস্বাস্থ্য চর্চার পরিকল্পনাটি সম্পন্ন করবে। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্নটি হচ্ছে মনে করো তোমার বিদ্যালয়ে গতকাল ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এখন তুমি সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা এই শিরোনামের একটি প্রতিবেদন তৈরি করবে। তাহলে সুস্বাস্থ্য অর্জনের জন্য একটি প্রতিবেদন তোমাকে তৈরি করতে হবে। এখানে দেখো দেওয়া হয়েছে প্রতিবেদকের নাম জান্নাতুল ফেরদৌস। প্রতিবেদনের শিরোনাম হবে সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিবেদনের তারিখ হবে 20/1/2024। তোমাদের যেদিন এক্সামটি অনুষ্ঠিত হবে সেই তারিখটা তোমরা দিবে 6/7/2024। এবার সুস্বাস্থ্য অর্জনে পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে সুন্দরভাবে এখানে করে দেওয়া হয়েছে। তোমরা এটা রিডিং পড়ে মুখস্থ করে ফেলবা। একটু রিডিং পড়বা, তাহলে তোমরা একটি ধারণা পেয়ে যাবা যে কীভাবে লিখতে হবে। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, রিডিং পড়লে তোমরা ভালোভাবে লিখতে পারবা। তাহলে এইগুলো প্রশ্ন। এবার নিচে আসো, এবার দেখো প্রশ্ন 7। প্রশ্ন 7-এ বলছে ওমর 8ম শ্রেণীর ছাত্র, তার বন্ধুরা তাদের বিদ্যালয়ের আশপাশে পরিষ্কার করার পরিকল্পনা করে এবং ওমরকে এই পরিকল্পনায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ জানায়, কিন্তু ওমর তাতে না বলে দেয়। সামাজিক কোনো কর্মকাণ্ডেই ওমরকে দেখা যায় না।
ফলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন থেকে ওমরের দূরত্ব বেড়ে যাচ্ছে এবং ওমর একা হয়ে যাচ্ছে। সামাজিক সুস্থতায় ওমরের আচরণ কেমন হওয়া উচিত ছিল তা ছবির মাধ্যমে দেখাও। এখানে সমাধানটি করে দেওয়া হয়েছে। সামাজিক সুস্থতায় করণীয় কাজ, এখানে 3টি হবে এই কাজটি, এখানে 4টি হবে এই কাজটি করা হয়েছে। এই 4টি তোমরা সুন্দরভাবে এখানে পড়ে নিবা, তাহলে এটা দেখলেই আশা করি তোমাদের অ্যান্সার হয়ে যাবে। আমি এটা পড়ে দিচ্ছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যেহেতু 1 2 3 4 4টি অধ্যায় শেষ করতে হবে। তাহলে এই হলো তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন এবং অ্যান্সার। এবার চলো আমরা দ্বিতীয় অধ্যায় দেখব। তোমাদের দ্বিতীয় অধ্যায় কি হচ্ছে? দ্বিতীয় অধ্যায় তাহলে আমাদের শেষ হলো কি, আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, এই টপিকটি শেষ হলো। এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা অ্যান্সার সুন্দরভাবে করে আসতে পারবা। এবার 2 নম্বর অধ্যায় হচ্ছে নিরাপদ খাবার নিরাপদ জীবন। তাহলে চলো আমরা নিরাপদ খাবার এবং নিরাপদ জীবন নিয়ে কিছু নমুনা প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো দেখে আসি। এখানে তোমাদের প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণের জন্য পদ্ধতি ব্যবহার করে খাদ্যদ্রব্যের পুষ্টি গুণাগুণ অক্ষুণ্ণ রাখা। তাহলে কীভাবে খাদ্য সংরক্ষণ করা যায় এবং কীভাবে খাদ্য সংরক্ষণ করে পুষ্টি গুণাগুণ অক্ষুণ্ণ রাখা যায় সেই বিষয়ে এই প্রশ্নটি তোমাদের লিখতে হবে। তো এই প্রশ্নটি খুব সুন্দরভাবে তোমরা মুখস্থ করে ফেলবা। এটা আমি পড়ে দেব না, তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা যাতে তোমরা সুন্দরভাবে এটা পড়তে পারো। এখানে দেখো প্রথম পয়েন্টে রয়েছে শুকিয়ে, এগুলো ডিটেলস সম্পূর্ণ পড়ে নিবা, আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি এখানে। 2 নম্বরে রয়েছে ফ্রিজ ব্যবহারে, 3 নম্বর হচ্ছে হিমাগার ব্যবহারে, 4 নম্বর রয়েছে বায়ুরোধী পাত্র ব্যবহারে, 5 নম্বর রয়েছে লবণ দিয়ে বরফে, 6 নম্বরে রয়েছে চিনি সিরকা তেল দিয়ে, 7 নম্বরে রয়েছে তাপ প্রয়োগ করে। তাহলে এই সকল ব্যবস্থা গ্রহণ করে তোমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করে তোমরা খাদ্য সংরক্ষণ করতে পারবে। এবার চলো পরে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখি। এখান থেকে তোমাদের পড়তে হবে এবার স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি ও রান্নার কিছু উপায়। তাহলে স্বাস্থ্যকর পদ্ধতি অবলম্বন করে কিভাবে খাবার তৈরি করবা তা এবার দেখো। এখানে রয়েছে সাদা এবং বারবার ছাঁটাই করা চালের দানার পরিভাগে অবস্থিত প্রোটিন ভিটামিন এবং মিনারেলস চলে যায়, তাই লাল চাল ব্যবহার করতে হবে। তারপরে রয়েছে মাড় ফেলে দিয়ে ভাত রান্না করা হলে পানিতে দ্রবণীয় পুষ্টি উপাদান মাড়ের সাথে অপচয় হয়। বসা ভাত রান্না করলে সকল পুষ্টি উপাদান ভাতের মধ্যেই থেকে যায়। তারপরের পয়েন্ট রয়েছে মাছ মাংস শাকসবজি সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করা উচিত, এতে জীবাণু মরে যায়, খাদ্যের পুষ্টি গুণাগুণ বজায় থাকে। এর পরের প্রশ্ন তোমাদের পড়তে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একটাও স্কিপ করবা না। খাবারের গুণগত মান ও পুষ্টিগুণ বজায় রাখার উপায়। তাহলে খাবারের গুণগত মান এবং পুষ্টিগুণ তোমরা কীভাবে বজায় রাখবা সেটি এখানে করে দেওয়া হয়েছে। তোমরা এই উত্তরগুলো সম্পূর্ণ দেখে নেবা, এই পয়েন্টগুলো ভালোভাবে দেখবা, তাহলে তোমাদের এটির অ্যান্সার হয়ে যাবে। আমি এটা পড়ে দিচ্ছি না, অনেক বড় হয়ে যাবে, তোমরা স্ক্রিনশট দিয়ে এটা পড়ে নিবা। এবার চলো দেখি পরবর্তী প্রশ্ন। এখানে দেখো আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, নিরাপদ খাবার প্রস্তুতির ধাপসমূহ তালিকা আকারে প্রকাশ করো। তাহলে নিরাপদ খাবার প্রস্তুতির ধাপগুলো তোমাদের লিখতে হবে সুন্দর করে। এখানে 1 2 3 4 5 6 7 এই 7টা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। এই 7টি পয়েন্ট তোমরা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে রেখে মুখস্থ করে ফেলবা। এখানে দেখো পরিবারের সদস্যদের বয়স শরীরের অবস্থা কথা বিবেচনা করে মেনু নির্বাচন করতে হবে। খাদ্য তৈরির জন্য উপযুক্ত ভালো মানের কাঁচামাল সংগ্রহ করা। তারপরে রয়েছে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার তৈরির সঠিক রেসিপি সম্পর্কে ধারণা নেওয়া। এই যে রান্নার ব্যবহৃত দ্রব্যাদি করতে হবে, ভালোভাবে পরিষ্কার করতে হবে, রান্নার সঠিক পদ্ধতি অনুসরণ করতে হবে, কি খাবার ঢেকে রান্না করা এবং বেশি তাপ পরিহার করা, পরিবেশের প্রস্তুতি নেওয়া। তাহলে এই হলো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখো এই প্রশ্নটি দেখো, খাবারের প্রস্তুতি কীভাবে করা হয় এবং এতে কে কে অংশগ্রহণ করেন। এই প্রশ্নগুলো তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, এই প্রশ্নের অ্যান্সারগুলো এখানে আছে, তোমরা সুন্দরভাবে এই অ্যান্সারগুলো করে ফেলবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এই অ্যান্সারগুলো আমি পড়ে দিচ্ছি না, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও যাতে তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলতে পারো। তাহলে চলো আমরা পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। এই প্রশ্নগুলো সবই তোমরা সুন্দরভাবে পড়বা। পরিবেশন কীভাবে করা হয় এবং কে করেন? তাহলে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, খুব সুন্দরভাবে এগুলো মুখস্থ করে ফেলবা। খাবার সংরক্ষণ কীভাবে করা হয় এবং কে করেন? তাহলে কে কীভাবে খাবার সংরক্ষণ করেন সেই বিষয়ে এখানে অ্যান্সারটি দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে খুব সুন্দরভাবে এগুলো পড়ে ফেলবা। এবার পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয়? তাহলে খাবারের পুষ্টিমান বজায় রাখতে কি করা হয় সেটি সম্পর্কে এখানে অ্যান্সার করা আছে, তোমরা এই অ্যান্সারগুলো দেখে নিবা। পরিবারের উদ্ধৃত খাবার কি করা হয়? তাহলে পরিবারের উদ্ধৃত খাবার কি করা হয় এগুলো তোমরা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে পড়ে ফেলবা। এবার দেখো, খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়ায় আমি কি ভূমিকা পালন করব? তাহলে খাবার সংরক্ষণ এবং প্রস্তুত করার বিষয়ে তুমি নিজে কি কি ভূমিকা রাখতে পারো সেই বিষয়ে এখানে লেখা হয়েছে। এই পয়েন্টগুলো তোমরা সুন্দরভাবে মুখস্থ করবা, এগুলো রিডিং পড়লেই হয়ে যাবে। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে এর প্রভাব। তাহলে আমাদের কাজ এবং খাবার নিরাপদ রাখতে প্রভাবগুলো কি এখানে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে, তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার এখানে সুন্দরভাবে দেখে নিবা, তাহলে তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে এগুলো অ্যান্সার করে ফেলতে পারবা। আমি এগুলো পড়ে দেবো না, তোমরা স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে এগুলো পড়ে ফেলবা। এখানে দেখো আমাদের কাজ এখানে আছে এবং এখানে রয়েছে খাবার নিরাপদ রাখতে এ কাজের প্রভাব। তাহলে খাবার নিরাপদ রাখতে এই কাজের প্রভাব কি এগুলো এখানে লেখা হয়েছে এবং এখানে তোমাদের আমাদের কাজগুলোর কথা বলা হয়েছে। এখানে পয়েন্টগুলো দেখো, উৎপাদন ও প্রক্রিয়াকরণ, প্রস্তুতি, পরিবেশন, খাবার সংরক্ষণ। তাহলে এইভাবে এই প্রশ্নগুলো তোমরা পড়ে ফেলবা। এই যে দেখো, স্ক্রিনশট দিয়ে নাও। চলো এবার পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। এখানে এই প্রশ্নটি দেখো, খাদ্য অপচয় রোধ করার উপায়। তাহলে খাদ্য কীভাবে অপচয় রোধ করতে হবে সেই বিষয়ে এখানে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে ফেলবা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অ্যান্সারগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখে নেবা। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, নিরাপদ খাদ্য চর্চায় আমার পরিকল্পনা। তাহলে নিরাপদ খাদ্য চর্চায় তোমার পরিকল্পনা কী হবে সেই বিষয়ে এখানে লেখা হয়েছে। এই নমুনা উত্তরটি সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একবার রিডিং পড়লেই তোমাদের আশা করি হয়ে যাবে, তো এগুলো স্কিপ করবা না একটাও। এবার এই প্রশ্নটি দেখো, কাজ 10, খাবার প্রস্তুত ও সংরক্ষণ সম্পর্কিত সচেতনতা কৌশল। তাহলে খাদ্যর প্রস্তুত এবং সম্পর্কিত এবং তাহলে খাবার প্রস্তুত ও সংরক্ষণ সম্পর্কিত সচেতনতা কৌশলটি এবার দেখো। এই দেখো, পরিবারে খাবার প্রস্তুতির কৌশল, কীভাবে পরিবারে খাবার প্রস্তুত করবে এখানে দেখো লেখা আছে। এবার পরিবারে খাবার সংরক্ষণের কৌশলগুলো এখানে আছে, তোমরা সুন্দরভাবে এগুলা পড়ে ফেলবা। এর পরবর্তী একটি প্রশ্ন দেখো, নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি করা স্লোগান। এই স্লোগানটি তোমরা খুবই সুন্দরভাবে মুখস্থ করবা। খাদ্য নিয়ে, নিরাপদ খাদ্য নিয়ে আমাদের তৈরি স্লোগানটা একটু দেখো, নিরাপদ খাদ্য চাই, খাদ্যের অপচয় রোধ করি, ক্ষুধামুক্ত দেশ গড়ি, খাদ্যে ভেজাল দূর করি, সুস্থ সবল জাতি গড়ি, সবার দাবি একটাই, ভেজাল মুক্ত খাদ্য চাই। এভাবে তোমরা এই স্লোগানগুলো সুন্দরভাবে খাতায় নোট করে নিবা বা স্ক্রিনশট দিয়ে রেখে সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করবা। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতাই আমার পরিকল্পনা। তাহলে খাদ্য নিরাপদ এবং তাহলে খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ এবং সচেতনতা একটি পরিকল্পনা এখানে তৈরি করতে হবে তোমাদের। এই পরিকল্পনাটি এখানে করা হয়েছে, তোমরা এটা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে পড়ে ফেলবা। খাদ্য নিরাপদ রাখতে পরিবারের কাজে আমার অংশগ্রহণ ও সচেতনতাই আমার পরিকল্পনা। এই পাশে আছে দেখো, বাম পাশে আছে পরিবারের কাজে অংশগ্রহণ ও সচেতনতার জন্য আমার পদক্ষেপ। এই পাশে আছে সামাজিক সচেতনতার জন্য আমাদের পদক্ষেপ। এগুলো সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নাও, সুন্দরভাবে এগুলো
পড়ে ফেলবা। তাহলে এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়, নিরাপদ খাবার নিরাপদ জীবন। এটি এতটুকু পড়লে যথেষ্ট। এতটুকু পড়ে তোমরা সুন্দরভাবে এই টপিকগুলো যেগুলো দেখালাম এই টপিকগুলো সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবে। তাহলে এবার আমরা চলো দেখি শারীরিক ফিটনেস এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন এবং উত্তর। তাহলে এই প্রশ্নটি এবার দেখো, সাপে কাটলে বিশেষ কিছু নিয়ম অবলম্বন করে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, কিন্তু আমাদের দেশে কিছু ভুল ধারণার কারণে সাপে কাটা অনেক মানুষ মারা যায়। সাপে কাটা ব্যক্তির ক্ষেত্রে কোন কাজগুলো করা নিষিদ্ধ? তাহলে কোন কাজগুলো করা যাবে না সেই সম্পর্কে একটি নমুনা উত্তর এখানে দেওয়া হয়েছে। তোমরা এই উত্তরগুলো সুন্দরভাবে পড়ে ফেলবা। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখি। এবার এই প্রশ্নটি দেখো, এখানে দেখো একটি কাজ আছে এখানে দেখো একটি কাজ রয়েছে আমন্ত্রণ পত্র তৈরি। তাহলে এখানে তোমাদের একটি আমন্ত্রণ পত্র তৈরি করতে বলতে পারে। আমন্ত্রণ পত্রটি দেখো, এখানে নমুনা উত্তর দেওয়া হয়েছে, তোমরা এটি সুন্দরভাবে দেখতে পারো। আমন্ত্রণ পত্র, স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে শারীরিক ফিটনেস সম্পর্কিত সেশনে আপনাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি। উক্ত সেশনে খেলাধুলা বা শরীরচর্চা বিষয়ে অভিজ্ঞতা, ফিটনেস সংক্রান্ত তথ্য আমাদের মাঝে বিনিময় করতে আপনার সবান্ধব উপস্থিত কামনা করছি। এখানে সময়সূচি দেওয়া হয়েছে 12টা থেকে 12/4/2024। এখানে তোমরা তোমাদের যেই তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেমন 6/7/2024 সকাল 10টা। এখানে রয়েছে অতিথি অভ্যর্থনা, এখানে দেবা 7, তোমাদের 6 তারিখ পরীক্ষা, 6/7 মাস, তাহলে এখানে দেবা 6/7। তাহলে সকাল 10:30টায় হবে অতিথির সাথে কথোপকথন, 1টায় হবে অতিথিকে সম্মাননা ও কৃতজ্ঞতা প্রদর্শন। স্থান 8ম শ্রেণীর শ্রেণীকক্ষ, নিবেদক এখানে তোমাদের স্কুলের নাম দিবা এবং তোমরা হচ্ছে 8ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সেটা লিখবা। তাহলে তোমাদের এটাই আমন্ত্রণপত্রটি হয়ে যাবে। এই আমন্ত্রণপত্র খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি সুন্দরভাবে তোমরা দেখে ফেলবা। এরকম একটি আমন্ত্রণপত্র আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে চলো পরের প্রশ্নটি আমরা দেখি। পরের প্রশ্নটি হচ্ছে এটি অতিথির অভিজ্ঞতা গ্রহণ সম্পর্কিত প্রতিবেদন। তাহলে অতিথির অভিজ্ঞতা গ্রহণ সম্পর্কিত প্রতিবেদন, এই প্রতিবেদনটি তোমরা প্র্যাকটিস করবা। এখানে দেখো, নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলাই হলো শারীরিক ফিটনেসের মূল চাবিকাঠি। নিজস্ব প্রতিবেদক, এখানে প্রতিবেদকের নাম দেবা এবং তারিখ দেবা। তারিখ দিয়ে তোমরা এতটুকু তোমরা লিখে দিবা, তাহলে তোমাদের প্রতিবেদনটি হয়ে যাবে। এবার চলো পরের প্রশ্নটি আমরা দেখি। পরের প্রশ্নটি হচ্ছে, এখানে দেখো একটা কাজ রয়েছে, শারীরিক ফিটনেস অর্জনের জন্য আমি যে বিষয়গুলো জেনেছি। তাহলে শারীরিক ফিটনেস অর্জনের জন্য যে বিষয়গুলো জানা হয়েছে সেগুলো আবার লিখতে হবে। এখানে দেখো, শারীরিক ফিটনেস অর্জনের জন্য আমি যে বিষয়গুলো জেনেছি, এই যে দেখো, 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া ও ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত শরীরচর্চা করা, অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা, প্রতিদিন সুষম খাবার খাওয়া, সাঁতার কাটা, নিয়মিত খেলাধুলা করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত শরীর পরীক্ষা করা, দৈনিক 3 থেকে 4 লিটার পানি পান করা। তাহলে এই হলো তোমাদের শারীরিক ফিটনেস অর্জনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো। এবার চলো পরের প্রশ্নটি আমরা দেখি। এখানে দেখো, দম বৃদ্ধি করার ব্যায়াম, এই দম বৃদ্ধি করার ব্যায়াম, তারপর শক্তি বৃদ্ধির ব্যায়াম, এই ব্যায়ামগুলোর মধ্যে থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে পড়ে ফেলবা। এই দম বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা কি, স্ক্রিনশট দিয়ে পড়ে ফেলবা। তারপরে দেখো, এখানে রয়েছে শক্তি বৃদ্ধির ব্যায়াম, এটার উপকারিতা। এবার যে ব্যায়ামগুলো আছে সেই ব্যায়ামগুলো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবা। তার মধ্যে তোমরা শক্তি বৃদ্ধির ব্যায়াম এবং দম বৃদ্ধির ব্যায়াম এটা খুব ভালোভাবে পড়বা। এপাশে দেখো, সাঁতারের উপকারিতা। তাহলে সাঁতারের উপকারিতা কি, এই নমুনা প্রশ্নটি তোমরা সুন্দরভাবে পড়ে নেবা। এর পরের প্রশ্নটি হচ্ছে, পানিতে ডুবে গেলে এবং সাপে কাটলে যা করা হয়। তাহলে এখানে দেখো,
পানিতে ডুবে গেলে যা করা হয় এবং সাপে কাটলে যা করা হয়। এই নমুনা প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নাও। এখানে রয়েছে পানিতে ডুবে গেলে যা করা হয় এবং এখানে রয়েছে সাপে কাটলে যা করা হয় এর নমুনা উত্তরগুলো। তোমরা এগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবা। এবার চলো পরবর্তী প্রশ্নটি দেখি। পরের প্রশ্নটি হচ্ছে কেউ পানিতে ডুবে গেলে যা করব। তাহলে কেউ পানিতে যদি ডুবে যায় তাহলে তুমি কি কাজ করবা তখন, এই কাজটি এখানে দেওয়া হয়েছে, তোমরা এই কাজটি সুন্দরভাবে দেখে নিবে। পরের প্রশ্নটি হচ্ছে কাউকে সাপে কাটলে যা করবে। সাপে কাটলে যেটি করতে হবে তোমাকে এই কাজগুলো করতে হবে, এই কাজগুলো সুন্দরভাবে দেখে নিবা। পরের প্রশ্নটি চলো দেখি। শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন আমি যা যা করব। তাহলে শারীরিক ফিটনেস বজায় রাখতে তুমি কি কি করবে সে বিষয় এখানে দেওয়া হয়েছে, এগুলো সুন্দরভাবে তোমরা পড়ে নেবে। যেমন জগিং, সাইক্লিং, সুইমিং, হাঁটা, তারপর সকাল এবং বিকাল রাতে এই কাজগুলো ভাগ করে করতে হবে। তাহলে শারীরিক ফিটনেসের কাজ হচ্ছে এগুলো, এগুলো সুন্দরভাবে তোমরা দেখবা। পরের প্রশ্নটি হচ্ছে এই প্রশ্নটি দেখো। কাজ 2, পায়চিত্র অঙ্কন করো। হামজা ও তার বন্ধুরা মিলে বিকেলে তাদের বাড়ির পাশের মাঠে ফুটবল খেলছিল। খেলা শেষে হামজা বাড়ি ফেরার পথে খেয়াল করলো তার 4 বছর বয়সী চাচাতো ভাই তাদের পুকুরে ডুবে যাচ্ছে। দৌড়ে গিয়ে সে তাকে উদ্ধার করে। এমন পানিতে ডুবে যাওয়া কোনো শিশুর ক্ষেত্রে তোমার করণীয় বিষয়সমূহ একটি পায়চিত্রের মাধ্যমে উপস্থাপন করো। তাহলে ডুবে যাওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কি, যেটি আমরা পূর্বে দেখেছিলাম সেটি এখন পায়চিত্রের মাধ্যমে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই পায়চিত্রের সাহায্যে তোমরা এটি লিখে ফেলবা। আশা করি এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা খুব ভালোভাবেই করতে পারবা। পরের প্রশ্নটি দেখো। খেলাধুলায় অংশগ্রহণ আমাদের মধ্যে শারীরিক বিকাশের পাশাপাশি বেশ কয়েক ধরনের মানসিক গুণাবলীর বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলায় মানসিক দক্ষতা নিয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। তাহলে একটি অনুচ্ছেদ রচনা করতে হবে। এই অনুচ্ছেদ রচনাটি এখানে সমাধান দেওয়া রয়েছে, তোমরা খুব সুন্দরভাবে এটা দেখে নেবে। তাহলে এই হলো তোমাদের শারীরিক ফিটনেস এই অধ্যায়ের নমুনা প্রশ্ন এবং অ্যান্সার। এবার আমরা দেখব আমার আত্মবিশ্বাস আমার পাথেয়, এই বিষয়টি নিয়ে নমুনা প্রশ্ন এবং উত্তর। তাহলে চলো আমরা দেখি। তাহলে এই প্রশ্নটি দেখো। প্রথমেই তোমাদের করতে হবে কি, মানসিক চাপ কি এই সম্পর্কে তোমাদের একটি ধারণা নিয়ে নিতে হবে। তাহলে মানসিক চাপ কি এই টপিকসটুকু তোমরা পড়লেই সুন্দরভাবে বুঝে যাবে। চলো এবার পরের প্রশ্নটি দেখি। পরের প্রশ্নটি হচ্ছে মানসিক চাপের ধরন। মানসিক চাপ এটা হচ্ছে 2 ধরনের, একটি হচ্ছে নেতিবাচক চাপ আর একটি হচ্ছে ইতিবাচক চাপ। নেতিবাচক চাপ কি এখানে নমুনা উত্তর দেওয়া হয়েছে এবং ইতিবাচক চাপ এখানে নমুনা উত্তর দেওয়া হয়েছে, তোমরা এগুলো সুন্দরভাবে দেখে নেবে। তাহলে চলো পরের প্রশ্নটি দেখি। এই প্রশ্নটি হচ্ছে মানসিক চাপের নেতিবাচক প্রভাব। মানসিক চাপের যে নেতিবাচক প্রভাবগুলো রয়েছে সে সম্পর্কে এখানে পয়েন্টগুলো নমুনা উত্তর দেওয়া হয়েছে, তোমরা স্ক্রিনশট দিয়ে এটা রেখে তারপর এটা সুন্দরভাবে দেখে নেবে। এবার চলো দেখি পরের প্রশ্নটি। এখানে দেখো মানসিক চাপ মোকাবেলা। মানসিক চাপ কীভাবে মোকাবেলা করব সেই সম্পর্কে একটি নমুনা উত্তর এখানে দেওয়া হয়েছে, তোমরা এই উত্তরটি সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করবে। এই যে এখানে দেখো মানসিক চাপ মোকাবেলায় নমুনা উত্তর এখানে করে দেওয়া হয়েছে, এই পয়েন্টগুলো সুন্দরভাবে লিখবে এবং লেখার সময় তোমরা এই উত্তরগুলো পয়েন্ট আকারে লিখবে, তাহলে অনেক বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার চলো পরের প্রশ্নটি দেখি। এই প্রশ্নটি হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল। তাহলে মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলটি কি সে সম্পর্কে এখানে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা এই নমুনা প্রশ্নটি সুন্দরভাবে ফলো করবে। এখানে দেখো পয়েন্ট আকারে লেখা হয়েছে, এই পয়েন্টগুলো তোমরা লিখবা তাহলেই হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মানসিক চাপ থেকে নিজেকে রক্ষার 5টি উপায় নিয়ে একটি তালিকা তৈরি করো। তাহলে মানসিক চাপ থেকে নিজেকে রক্ষার জন্য একটি তালিকা এখানে দেওয়া হয়েছে, এই তালিকার নমুনা উত্তরটি তোমরা খুব সুন্দরভাবে করবে। পরবর্তী প্রশ্নটি দেখি। এখানে দেখো একটি ছক রয়েছে, এটি তোমাদের বই থেকে নেওয়া। আমার আমি, তাহলে আমার আমি এই সম্পর্কে একটি ছক তোমাদের পূরণ করতে বলতে পারে। তাহলে আমার আমি এই নিয়ে ছকটি হচ্ছে
এই যে দেখো, আমার আমি, এখানে নমুনা উত্তর হচ্ছে আমি অন্যের উপকার করতে পছন্দ করি, অর্থাৎ পরোপকারী। আমি সবার সাথে সহজে মিশে যাই, অর্থাৎ বন্ধু বৎসল। আমি অপচয় করি না, অর্থাৎ মিতব্যয়ী। তাহলে এই হলো তোমাদের নমুনা প্রশ্ন। এবার চলো পরের প্রশ্নটি দেখি। পরের প্রশ্নটি হচ্ছে যেসব কারণে সাধারণত মানসিক চাপ তৈরি হয়। তাহলে কি কারণে মানসিক চাপ তৈরি হয় সেই সম্পর্কে নমুনা প্রশ্ন এখানে পয়েন্ট আকারে করা হয়েছে। এই নমুনা প্রশ্নটি তোমরা সুন্দরভাবে দেখে নিবে। এবার পরের প্রশ্নটি দেখি। পরের প্রশ্নটি হচ্ছে আমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল। তাহলে তোমার মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলগুলো তোমাকে সুন্দরভাবে লিখতে হবে। এখানে পয়েন্ট আকারে নমুনা উত্তর করা হয়েছে, তোমরা খুব সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে রেখে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখানে দেখো পয়েন্ট আকারে দেওয়া হয়েছে, এখানে তোমাদের সকল পয়েন্ট লিখতে হবে তা না, মোটামুটি কিছু পয়েন্ট লিখবা, তাহলে তোমাদের হয়ে যাবে। তাহলে এটা তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবে। পরের প্রশ্নটি হচ্ছে মানসিক চাপের ইতিবাচক ব্যবস্থাপনা কৌশল। তাহলে মানসিক চাপের ইতিবাচক ব্যবস্থাপনা কৌশলটি এবার তোমাদের লিখতে হবে। এখানে দেখো নমুনা উত্তরটি এখানে করে দেওয়া হয়েছে। এখানে দেখো নেতিবাচক প্রভাবটা দেখো, মায়ের অসুস্থতাতে আমিও অসুস্থ বোধ করছি। ইতিবাচক ব্যবস্থাপনা কৌশল, তাহলে এই নেতিবাচক প্রভাবের পর তোমাদের ইতিবাচক ব্যবস্থাপনা কৌশলটি অবলম্বন করতে হবে। এটি তোমাদের এখানে করে দেওয়া হয়েছে, তোমরা সুন্দরভাবে এটা প্র্যাকটিস করবে। পরবর্তী প্রশ্নটি দেখো, সাফা অল্পতেই রেগে যায়, এতে তার বন্ধুদের সাথে প্রায় নানা বিষয়ে তার ঝগড়া হয়। বাড়িতে বাবা মায়ের সাথে সামান্য মনোমালিন্য হলেই সে অনেক চিৎকার চেঁচামেচি করে। এসব দেখে তার মা তাকে আরও সংবেদনশীল আচরণ করার পরামর্শ দেন। পরবর্তীতে সাফা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে। সংবেদনশীল আচরণ সম্পর্কে সাফার মা তাকে কি পরামর্শ দিয়েছিল। তাহলে এই নিয়ে তোমাদের একটি এখানে সমাধান করে দেওয়া হয়েছে, এই সমাধানটি তোমরা সুন্দরভাবে লিখবে, তাহলেই হয়ে যাবে। এবার পরের কাজটি দেখো, এটা হচ্ছে একটি পোস্টার তৈরি। আফসানা প্রতিদিনের মতো আজও স্কুলে গেল। টিফিনের পর সে খবর পেল তার প্রিয় দাদু হঠাৎ করে মারা গিয়েছেন। এমন অপ্রত্যাশিত দুঃখ সংবাদ শুনে আফসানা মানসিকভাবে ভেঙে পড়ল। উক্ত কারণ ছাড়া মানসিক চাপেও আরও 3টি কারণ উল্লেখ করে একটি পোস্টার তৈরি করো। তাহলে এখানে একটি মানসিক চাপ রয়েছে, এটি ছাড়া আরও 3টি চাপ দিয়ে তোমাদের আরও 3টি মানসিক চাপের কথা ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে এই পোস্টারটি তৈরি করতে হবে। তাহলে এখানে দেখো পোস্টারটি তৈরি করা হয়েছে, তোমরা এটি সুন্দরভাবে পোস্টারটি তৈরি করে ফেলবা। তাহলে এখান পর্যন্তই তোমাদের 4র্থ অধ্যায় পড়াশোনা করলে হয়ে যাবে। তাহলে এই হলো তোমাদের আমার আত্মবিশ্বাস আমার পথেও এর নমুনা প্রশ্ন এবং হচ্ছে উত্তর। তাহলে আশা করি তোমাদের এই নমুনা প্রশ্ন এবং উত্তরগুলো প্র্যাকটিস করলে আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের পরীক্ষার কোশ্চেন যেভাবে আসুক তোমরা ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা।